আচ্ছা দেখেন, আজকে আমরা দেখব হচ্ছে গ্যাং শিটের কাজ। হ্যাঁ, মেইনলি গ্যাং শিট আমরা কিভাবে তৈরি করব। তো গ্যাং শিটের কাজটা দেখার আগে আমরা আগে বুঝতে হবে গ্যাং শিটটা আসলে কি, তাই না? গ্যাং শিটটা হচ্ছে এমন একটা শিটের সেটআপ যেখানে আমরা যে টি শার্ট প্রিন্টিং করি গেঞ্জির উপরে, তাই না? এটা হচ্ছে যে গ্যাং শিটের কিছু সার্ভিস, যারা সার্ভিস প্রোভাইড করতেছে। হ্যাঁ, এটা আমার গিগ। তো যারা টি শার্টের ব্যবসা করে তারা হচ্ছে টি শার্টের উপর যে ডিজাইনটা ছাপা দেয়, ঠিক আছে, ওই ছাপটা দেওয়ার জন্য তারা কি করে, এরকম ডিজাইনটা ছাপানোর জন্য বড় প্রিন্টার আছে। সেই বড় প্রিন্টারে বড় কাগজ থাকে, পেপারটা আলাদা ওইরকম। ওইখানে আমার টি শার্টের উপরে কি সাইজের উপর ডিজাইনটা হবে, কোন সাইজের, ওই সাইজটা তাহলে আমার ওই অনুযায়ী ডিজাইনটা করে ওই বড় শিটের মধ্যে কি করতে হয়, আমার বসাইতে হয়। যেমন আমি 50টা টি শার্ট প্রিন্ট করবো একটা ডিজাইনের, তাহলে আমার ডিজাইন কয়টা কপি করতে হবে, 50টা কপি ওই শিটের মধ্যে আমার বসাইতে হবে সাইজ অনুযায়ী। কারণ আমার যদি যেমন গেঞ্জি সাইজ কি ছোট বড় হয় না, শর্ট লং এক্সেল ডাবল এক্সেল, তো ওই অনুযায়ী অনেক সময় কি হয় ডিজাইনও ছোট বড় হয়। যেমন ডাবল এক্সেল এর বা ট্রিপল এক্সেল এর মধ্যে যেহেতু জায়গা বেশি, ওইখানে আমার ডিজাইনটা একটু বড় ছাপাইতে হবে। আর যেটা হচ্ছে স্মল, সেখানে আমার একটু ছোট ছাপাইতে হবে। আবার বাচ্চাদের টি শার্ট আছে, ওইখানে কিন্তু বড়দের টি শার্টে যে সাইজে আমি ছাপাবো সেটা কিন্তু আমার বাচ্চাদের টি শার্টের মধ্যে হবে না, বড় হয়ে যাবে। তো ওই অনুযায়ী সাইজিং আছে। তো আমরা দেখলেই বুঝতে পারবো সেটা আমার কি করতে হয়, একটা শিটের মধ্যে কি করতে হয়, সব সেটআপটা করতে হয়। তো সেই কাজটাই আমরা দেখব। এই গ্যাং শিটটা তৈরি করার কিছু রিকোয়ারমেন্ট আছে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে গ্যাং শিটের যে ওই যে পেপার সাইজ বললাম, তো পেপার সাইজ আপনার জানতে হবে না। আমরা নর্মাল প্রিন্টারে যখন প্রিন্ট করি তখন কি পেপার সাইজ থাকে A4 নর্মালি, বা লিগ্যাল সাইজ, এটাই, এর বেশি থাকে না। কিন্তু গ্যাং শিটের ক্ষেত্রে আমাদের সাইজটা নিতে হবে ইঞ্চিতে। হ্যাঁ, উইক থাকবে হচ্ছে 22 ইঞ্চি। হ্যাঁ, কিছু কিছু প্রিন্টার আছে 24 ইঞ্চির, কিন্তু এটা খুবই রেয়ার, কম। 22 ইঞ্চি হচ্ছে মানে ওয়াইডলি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যদি কারো 24 ইঞ্চি লাগে ক্লায়েন্ট সেখানে বলে দিবে, আর যদি কিছু না বলে আপনি 22 ইঞ্চি ধরেই করবেন, ঠিক আছে। উইথ থাকবে 22 ইঞ্চি পেপারের, হাইট থাকবে হচ্ছে এখন আপনার যতটুকু লাগে। এখন যার ডিজাইন বেশি তার শিটটা বড় হবে, রোলটা বড় হবে, বুঝতে পারছেন, লম্বায়। যার ডিজাইন অল্প, 10টা ডিজাইন বসাইতে হবে, তাহলে তার রোল কম লাগবে। যার 50টা বসাইতে হবে তার কি বেশি হবে না হাইটে। এটা আমরা পরেও কম বেশি করতে পারবো। আমরা এখন আপাতত 36 ইঞ্চি নিয়ে করতেছি, বা 30 ইঞ্চি আপনি নিতে পারেন। যেহেতু এই জিনিসগুলা প্রিন্টিং এর কাজ, রেজুলেশন কত হবে, 300, ঠিক আছে। এখন প্রিন্টিং এর কাজ ভাইবে আবার কালার মোড এখানে CMYK কে দেওয়ার দরকার নাই, এটা RGB তেই থাকবে। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমরা দিব হচ্ছে ট্রান্সপারেন্ট, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ক্লিয়ার, ব্যাকগ্রাউন্ড থাকবে ট্রান্সপারেন্ট, ওকে দিব। তাহলে এই যে আমার একটা খালি একটা শীট চলে আসলো। এটা আমরা কি করলাম, ইনিশিয়াল নিয়ে নিলাম। আমাদের ডিজাইন বসায়া যদি নিচে জায়গা না হয় আমরা নিচে বাড়াইতে পারবো, সাইডে বাড়াইতে পারবো না। সাইডে 22 ইঞ্চি ফিক্সড, আমরা প্রয়োজন অনুযায়ী নিচে বাড়াবো। এখন দেখেন এই শীটের ভিতরে কিছু সেটআপ করে নিলে আমার বেটার হয়। কি সেটআপ দেখেন, এই সেটআপগুলো আপনারা শুরুতে করে নিতে পারেন, তাহলে বারবার আর করতে হবে না। আমি সেটআপটা দেখাই দেই। আপনি এডিট থেকে প্রেফারেন্সে যাবেন এবং এখান থেকে গাইড গ্রিড এন্ড স্লাইস এখানে ক্লিক করবেন। এখান থেকে গ্রিড যে অপশনটা আছে, গ্রিডের মধ্যে দেখবেন গ্রিড লাইন এভরি 1 ইঞ্চি আছে, তাই না? আর এখানে সাব ডিভিশন এখানে 4 দিবেন, ঠিক আছে। এই সেটিংটা করে নেবেন। এখানে 5 থাকে বাই ডিফল্ট, এটা 4 করে নেবেন, ওকে দিবেন। এখন আপনারা ভিউ থেকে গ্রিডটা অন করবেন, ভিউ থেকে শো থেকে গ্রিড, তাহলে এই যে গ্রিডটা আমার ওপেন হইলো। আর আমরা যে সেটিংসটা করে নিলাম সেটার মানে কি, আমার প্রতি ইঞ্চিতে 4টা করে ভাগ আছে, যেহেতু সাব ডিভিশন 4 দিছি, ঠিক আছে।
এই যেখানে প্রত্যেকটা সাবডিভিশনে 4টা করে ভাগ আছে, লম্বায় আর উপরে নিচে। এটাই আমরা করে নিলাম। এই গ্রিডটা দিয়ে আমরা কি করব, ডিজাইনগুলা স্পেসিংগুলা ঠিক করে বসাবো। এইটাই হচ্ছে আমাদের গ্যাং শিটের সেটআপ, মোটামুটি কমপ্লিট। গ্যাং শিট সেটআপের কাজ আমার শেষ, মানে পেপার সেটআপ। এখন আমার ডিজাইন সেটআপ করতে হবে। ডিজাইনগুলো আমরা একটু দেখি। এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে, একটা ক্লায়েন্ট আপনাকে যে ধরনের ডিজাইন দিবে সেই ডিজাইন দিয়ে আপনার কাজ করতে হবে। এখানে ক্লায়েন্ট আমি ধরে নিলাম যে এই ডিজাইনগুলো আমাকে দিছে, তাই না? এখানে টোটাল আমরা আজকে কয়টা নিছি, 1 2 3 4 5টা ডিজাইন নিছি। 5টা ডিজাইনের সাথে ক্লায়েন্ট অবশ্যই সেই 5টা ডিজাইনের সেটিংস দিয়ে দিবে, মানে সে কত সাইজে বসাবে সেটা দিয়ে দিবে না। এই হচ্ছে সেই সেটআপ। এখন দেখেন আমি এখানে একটু ডিফারেন্ট ভেরিয়েশন করে লিখছি যাতে আপনারা সব ভেরিয়েশনে বুঝতে পারেন। প্রথমটা কি লেখা ছিল, এপিবি লোগো। এপিবি লোগো কোনটা, এটা তাই না? ডাব্লিউ দিয়ে আমরা কি বুঝতেছি, উইথ, ঠিক আছে? উইথ কত বলছে এপিবি লোগোর, 7 ইঞ্চি। এখন দেখেন এখানে কমা দিয়ে লেখছে উইথ 11 ইঞ্চি, তার মানে কি, কমা হইতে পারে এন্ডও হইতে পারে, তার মানে দুইটা সাইজ চাইছে এই সেম লোগোটা। একটা চাইছে 7 ইঞ্চির, একটা 11 ইঞ্চি। বলছে 5 ইচ, কয়টা করে লাগবে, 5টা করে লাগবে। তার মানে দুইটা সাইজের 5টা করে কয়টা হবে, 10টা হবে। এটা কিন্তু বুঝে নিন, হ্যাঁ, ক্লিয়ার? এইভাবে বলতে পারে। তাহলে এটা আমার 10টা হবে, দুইটা সাইজ হবে, প্রত্যেকটা সাইজ 5টা করে হবে কপি, আমার শিটে বসাইতে হবে, ঠিক আছে? দ্বিতীয়তে যাই আমরা, ব্যাড লোগো। এই যে ব্যাড বয়েজ, এই লোগোটা, এটাকে বলছে উইথ হচ্ছে 10 ইঞ্চি। এখানে কি লেখা, 3, এটার মানে কি, হ্যাঁ 3টা। এই 10 ইঞ্চির এই লোগোটা কি করতে বলছে, উইথ 10 ইঞ্চি করে, কোয়ান্টিটি কি করতে বলছে, 3টা। তার মানে এটা 3টা কপি লাগবে তার, ঠিক আছে? এখন এখানে উইথ না দিয়ে হাইটও দেওয়া থাকতে পারতো, আমি হাইট দিয়ে করি, হ্যাঁ, যে আমার হাইট মিলাইতে হবে 10 ইঞ্চি। তাহলে আমরা কি করব, 3টা 10 ইঞ্চির বানাবো ব্যাড লোগো। ব্যাডিস এই লোগোটা উইথ 9 ইঞ্চি, কয়টা, এখানে কি লেখা, 4 কপিজ। তার মানে কপিও লিখতে পারে, কোয়ান্টিটিও লিখতে পারে, আবার শর্টকাটেও লিখতে পারে QTY। তাহলে কি বুঝবেন, QTY 2, তাহলে কি বুঝবেন, কোয়ান্টিটি, ঠিক আছে? এখানে একজন এক ভাবে লেখে, আপনার সবভাবেই মোটামুটি আমি বলে দিলাম। আচ্ছা, এখন এগুলো যদি বলে না দেয়, আপনার কি করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে হ্যাঁ কোনটা কোন সাইজ এবং কোন কত কোয়ান্টিটি বা কপি হবে আমাকে বলো, নাহলে তো আপনি করতে পারবেন না। আমি এখানে দেখেন সব একটা মেজারমেন্ট লিখছি, কোন জায়গায় দুইটাও দেওয়া থাকতে পারে, যে 10 ইঞ্চি বাই 9 ইঞ্চি। তাহলে হাইট উইথ দুইটাই তখন ঠিক করতে হবে, সেটআপ করতে হবে, বুঝতে পারছেন? হাইটও 10 করতে হবে, উইথও সেই অনুযায়ী যেটা দেওয়া থাকবে। আমি কিন্তু এখানে দুইটার মতো কিছু দেই না, আমি একটা করে দেখাবো নি করার সময়। আর এখানে যা লাস্ট যে দুইটা লোগো দেখাইছে, এখানে E8 যে লোগোটা, এই দুইটা লোগো, এখানে দুইটা লোগো 2 কালারের আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা ওপেন করলে বুঝতে পারবো। এখানে দেখেন বিকে দিয়ে ব্ল্যাক, হোয়াইটটা হোয়াইট লিখে দিছে। ব্ল্যাক কালারটা 11 ইঞ্চি হবে, 2টা কপি। হোয়াইট কালারের 10 ইঞ্চি হবে, 2টা কপি। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, এই হচ্ছে আমার ডিজাইন। এখন এই ডিজাইনগুলো আমার কি করতে হবে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আগে কিভাবে সেটআপ করব। আমি প্রথম লোগোটা ওপেন, এই যে গ্রিড ওপেন করছি না, গ্রিড তো এখন সব জায়গায় আসতেছে। আমার গ্রিড দরকার না হলে আমরা শর্টকাট বাটন প্রেস করতে পারি। এই গ্রিডটা আপনারা অফ করতে পারেন ভিউ থেকে, শো গ্রিড, একবার দিলে শো করবে, একবার দিলে অফ হয়ে যাবে। এটা শর্টকাট হচ্ছে দেখেন কন্ট্রোল, ওই যে প্লাস উপরে আর কি, এটা ক্লোন। তাহলে কন্ট্রোল ক্লোন দিলে দেখেন চলে গেল।
কন্ট্রোল ক্লোন দিলে আবার ব্যাক করবেন। এটা শর্টকাট, আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন। এখন এই লোগোটার ক্ষেত্রে দেখেন এখানে আমার কি করতে হবে, প্রত্যেকটা লোগো এখন ক্লায়েন্ট দেওয়ার পরে সেই লোগোটা সাইজ মতো নাও থাকতে পারে, আবার সাইজে থাকতেও পারে। আমারটা দেখেন এখানে ক্লায়েন্ট যে সাইজটা চাইছিল সেটা হচ্ছে পিবি লোগো 7 ইঞ্চি আর 11 ইঞ্চি চাইছে। এখানে কত ইঞ্চি দেওয়া আছে এই যে দেখেন এখানে দেখা যায় নিচে ছোট করে লেখা আছে। আর আপনার অবশ্যই ইঞ্চিতে বলছে, তো আপনার রোলারটা এখানে ইঞ্চিতে থাকতে হবে। এখানে পিক্সেল থাকলে এখানে পিক্সেলে দেখাবে, এখানে ইঞ্চিতে থাকলে নিচে ইঞ্চিতে দেখাবে। ক্লিয়ার? এখানে আছে 21 ইঞ্চি। যদি এটা ছোট আপনি আরেক জায়গা থেকে দেখতে পারেন ইমেজ সাইজ, এখানে ইঞ্চি করে নেবেন। ইমেজ সাইজ কত আছে, এটা 21/14 আছে, তাই না? কিন্তু ক্লায়েন্ট আমাকে কত করতে বলছে, 7 আর 11 করতে বলছে, তাহলে এটা করতে হবে আমার। আচ্ছা, তার আগে আমরা যে জিনিসটা বুঝতে হবে সেটা একটু দেখি। প্রথমত ডিজাইনটা আমার পিএনজি আছে, তাহলে ঠিক আছে। যদি পিএনজি না থাকে, আমার মানে ব্যাকগ্রাউন্ড যদি ছাড়া না থাকে, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, ওইটা আলাদা চ্যাপ্টার। ঠিক আছে, আজকে আমরা ওইটাতে যাব না। তো নরমাল ক্ষেত্রে আমাকে এইভাবেই দিবে, পিএনজি দিবে ডিজাইনের, অথবা এআই ফাইল দিবে। এআই ফাইল দিলে আমরা ওইখান থেকে পিএনজি তে সেভ করলে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হবে। ক্লিয়ার? তাহলে আমরা পিএনজি করে নেব। এখন দেখেন এই ডিজাইনটা এখানে এক্সট্রা কিছু স্পেস আছে, তাই না? এই স্পেসটুকু কিন্তু ফাঁকা, দেখেন এই স্পেসটুকু ফাঁকা না? দেখেন এটার উপরেও কিছু স্পেস আছে, এই যে উপরে একটু অংশ ফাঁকা, এটা ডান দিকেও কিছু অংশ আছে ফাঁকা, এটা নিচেও কিছু অংশ আছে ফাঁকা। এটা হচ্ছে এমটি স্পেস। এখন আপনি যদি এমটি স্পেস সহ কিন্তু এখানে সাইজটা দেখাইতেছে, তো আপনি যখন সাইজটা করবেন তখন এই এমটি স্পেস বাদে সাইজটা করতে হবে, শুধু ডিজাইনের সাইজটা করতে হবে। ক্লিয়ার? এমটি সাইজ সহ যদি করেন আপনার ডিজাইনটা ছোট হয়ে যাবে না, কারণ এমটি আছে কতখানি, 1 ইঞ্চি 1 ইঞ্চি মনে করেন সব দিকে। বুঝাইতে পারছি? এই এমটি স্পেস থাকলে প্রথমেই আপনার যেটা করতে হবে, এমটি স্পেসটা ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করবেন? খুবই সহজ, এমটি স্পেস ডিলিট করবেন। পিএনজির ক্ষেত্রে আপনারা যাবেন ইমেজ, ট্রিমে যাওয়ার পরে দেখেন এখানে ট্রান্সপারেন্ট পিক্সেলটা সিলেক্ট থাকবে এবং টপ বটম লেফট রাইট সবকিছু সিলেক্ট থাকবে। ওকে দিবে। লক্ষ্য করেন এখানে কি হয়, সব দিক থেকে ট্রান্সপারেন্ট পিক্সেলগুলো ডিলিট হয়ে গেল না, শুধুমাত্র আমার ডিজাইন টুকুই রয়ে গেছে। ক্লিয়ার? এখন আমি যদি এটাকে সাইজ করি, শুধু ডিজাইনের সাইজটাই হবে, এমটি স্পেসটা কিন্তু আর নাই। তো প্রথম কাজটা আপনি যদি এমটি স্পেস থাকে এটা করে নেবেন। ক্লিয়ার? দ্বিতীয়ত আপনার কি করতে হবে, এটা এই সাইজ অনুযায়ী বসাইতে হবে, মানে সেটআপ করতে হবে। ক্লায়েন্ট কত ইঞ্চি বলছে, 11 আর 7 ইঞ্চি। আচ্ছা, আমরা প্রথমে 7 ইঞ্চি করব না 11 ইঞ্চি করব? আগে বড়টা করি। ছোটটা করলে সমস্যা নাই, কিন্তু আমি যেহেতু একটা ইমেজ থেকে যদি ছোট করি প্রথমে, তারপরে আবার ওটাকে বড় করি, এটা কম্প্রেস হয়ে একটু বড় হয়, তখন একটু সমস্যা হয়। কিন্তু বড় থেকে ছোট করলে তো আমার সমস্যা নেই। একটু এইভাবে চিন্তা করলে করতে পারে, নর্মালি করলে সমস্যা নাই। কিন্তু আমি একটা ইমেজ থেকেই তো করতেছি 2টা ভেরিয়েশন, তাই আমি কি করব, আগে বড় করব তারপর ছোট করব। তাহলে আমরা কি করব, ইমেজ সাইজ করতে হবে আমার। এখন এটা আমরা আগেও দেখছি, ইমেজ সাইজ উইথ কত করতে হবে আমার, এটা অবশ্যই ইঞ্চিতে নিব। উইথ কত ছিল, 19, কিন্তু আমরা করব 11। হাইট কিন্তু এখানে বলে নাই, তো এখানে যে প্রপোর্শন অন আছে, হাইটটা প্রপোর্শন অনুযায়ী নিয়ে নিবে। আর এখানে আমি কি করব, যেহেতু প্রিন্ট হবে, রেজোলিউশন কত হবে, হ্যাঁ 300। এখানে রিস্যাম্পলটা আমরা অটোমেটিকই রাখবো। এখানে আমরা বলছিলাম অন্যান্য জিনিস ট্রাই করা যায়, আমরা এই ক্ষেত্রে ট্রাই করব না। আমরা গ্যাং শিটের ক্ষেত্রে অটোমেটিক রিস্যাম্পলটাই রাখি নরমালি। দেন দেখেন, বুঝতে পারছেন সাইজটা আমরা কি অনুযায়ী করলাম,
ক্লায়েন্ট যে সাইজটা চাইছে। ক্লিয়ার? ওকে দিব। তাহলে ওই অনুযায়ী এখন সাইজটা হয়ে গেল। Ctrl+0 প্রেস করলে আমার কি হইলো, বড় মানে ফুল স্ক্রিন হয়ে গেল। এখন দেখেন এইটা আমার 11 ইঞ্চি পেয়ে গেছি, এটা সেভ দিতে হবে আমার। কিভাবে সেভ দিব? যেহেতু দেখেন এটা দুইটা করতে বলছে সাইজে, তো এখন যদি আমি Ctrl+S দেই ওইটার উপরেই সেভ হয়ে যাবে। আবার যেটা ছোট করবো এটা আবার সেভ দিব। তার থেকে আমরা একটা প্র্যাকটিস করব কি, আলাদা একটা ফোল্ডারে সেভ দিব সবগুলা। ঠিক আছে? কিভাবে সেভ দিব? বেটার ওয়ে হচ্ছে এইভাবে, দেখাই দিই। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। এখান থেকে পিএনজি সিলেক্ট থাকবে এবং এখান থেকে ট্রান্সপারেন্সি অন থাকবে। ক্লিয়ার? এক্সপোর্ট দিব। আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, সাইজ আমরা করছি অলরেডি, তো এগুলা সাইজ আর আমার করার দরকার নাই। এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আমরা যেখানে কাজটা করতেছি গ্যাং শিট, এইটাই তো মেইন ফোল্ডার। এগুলা অরিজিনাল ইমেজ যেগুলা দিছে ডিজাইন, একটা ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারটার নাম দিব কি, সবথেকে বেটার হয় হচ্ছে আপনি এটাকে লোগোটার যে নাম এপিবি লোগো, ওই টেটার কত 11 কিন্তু, এটা কিন্তু 7 না, তো 11 ইঞ্চি। তার মানে কি 11 ইঞ্চি না ডিজাইন 11। তারপরে এটা কি দিব? আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। কোয়ান্টিটি কত? এটা আপনারা শুরুতে অ্যাড করে দিতে পারেন। আমি যেটা করি UPY 5, তারপর একটা স্পেস দিয়ে একটা ড্যাশ দিয়ে, মানে আমার নামের মধ্যে শব্দ হয়ে গেল। আমার বারবার আর ওইখানে চেক করতে হবে, যেহেতু আমি সেভ করতেছি। এরপরে আমি যখন গ্যাং শিট বানাবো আমি জাস্ট এখান থেকে নিলেই বুঝতে পারবো এটা 5 বার হবে। সাইজ তো আমার করাই আছে। ক্লিয়ার? এটা ম্যান্ডেটরি না, এটা আমি গুছানোর ক্ষেত্রে যেহেতু আমি অনেক কাজ করি এরকম, মানে আমার জবই এরকম। ঠিক আছে? মানে দিনে আমার অনেক গ্যাং শিট বানাইতে হয়, সবগুলা ট্র্যাক রাখতে হয়, ডিজাইন ট্র্যাক রাখতে হয়। আমি নাম ঠিকঠাক মতো এইভাবে গুছাই রাখি, তাহলে আমার খুঁজে পাইতেও সমস্যা হয় না। এক সপ্তাহ পর গিয়ে তো আমার ডিজাইনটা খুঁজে বের করতে হতে পারে না, তখন এতগুলা ডিজাইনের মধ্যে আমি যে নামটা সার্চ দিলেই চলে আসে এই লোগো। এর জন্য আমি এটা করি। এটা ম্যান্ডেটরি না, আপনারা অন্যভাবে করতে পারেন, নাম চেঞ্জ না করলেও চলে, নামটা মেটার না। তখন আবার মিলাইতে হবে যে এই লোগোটা কয়বার হবে, এটা এই সাইজেরটা কয়বার হবে। ঠিক আছে? আমি আগে করে দিলাম এটা, তারপরে আমি সেভ। তাহলে দেখেন আমাদের একটা ফাইল পাই গেল। এই সেম লোগোটা আমার কোন আর কি সাইজ করতে হবে? 7 ইঞ্চি। তাহলে আবার যাব আমরা ইমেজ সাইজ, এখানে কত করব? 7। যেহেতু 300 করছি একবার, এবার আর করতে হইতাছে না। অবশ্যই এটা মাথায় রাখবেন এটা 300 আছে কিনা। ঠিক আছে? 300 না থাকলে কিন্তু সমস্যা। ওকে দিব। এখন 7 ইঞ্চিটা পেলাম। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। পিএনজি ট্রান্সপারেন্সি অন থাকবে। এক্সপোর্ট। এটাও তো 5 বারই হবে। আমি এখানে ক্লিক করলাম, নামটা নিয়ে নিল, তাই না? কিন্তু এখানে আমি চেঞ্জ করে দিব 11 ইঞ্চির জায়গায় 7 ইঞ্চি, যেহেতু 7 ইঞ্চিটা আমার নিতে বলছে। সেভ দিব। 11 ইঞ্চি সেভ হলো, 7 ইঞ্চি সেভ হলো। এইভাবে আপনাকে একটা ডিজাইন আরো 2-3টা সাইজও করতে হইতে পারে, তাহলে আপনারা করে নেবেন। বোঝা গেছে? এই ডিজাইনের পালা আমার শেষ। সেভ করতে বলতেছে, আমি নো দিলাম, কারণ আমি সেভ করছি আলাদাভাবে, আমার মেইন ফাইল সেভ করার দরকার নেই। আচ্ছা, 2টা ডিজাইন পেয়ে গেলাম। তাহলে আমার এখানে টোটাল কয়টা ডিজাইন এরকম সাইজ করতে হবে? বাকিগুলাও করতে হবে। আমি আরেকটা দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন।
ব্যাড লোগো, এটার হাইট 10 ইঞ্চি করতে বলছে, 3টা কোয়ান্টিটি। তাহলে ব্যাড লোগোটা ড্র্যাগ করে নতুন ট্যাবে জানি ওপেন হয়। গ্যাং শিটের যে এটা সেট আপ করছেন এখানে যাতে ওপেন না করেন আবার, নতুন ট্যাবে ওপেন। এখানে উপরে নিচে চারদিকে ফাঁকা স্পেস আছে। প্রথমে কি করব আমরা, এটাকে ট্রিম করে নিব। ইমেজ ট্রিম, ট্রান্সপারেন্ট পিক্সেল, টপ বটম লেফট রাইট টিক দেওয়া থাকে। ট্রান্সপারেন্ট পিক্সেল ডিলিট হয়ে গেছে। এখন আমরা ইমেজ থেকে ইমেজ সাইজ, এটার সাইজ কত করতে বলছে আমার, হাইট 10 ইঞ্চি করতে বলছে। দেখেন তাহলে এই হাইটটা আমরা 10 ইঞ্চি করব, তাহলে উইথ আমার 11 ইঞ্চি হয়ে গেছে যাইতেছে। আচ্ছা এখন দেখেন আরেকটা জিনিস কনফিউশন দূর করে দিই। অনেক সময় এটা দিয়ে আমি বুঝাই দিই, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে হাইট উইথ দুইটাই দিয়ে দিবে। যেমন আপনাকে উইথ দিয়ে দিছে, সাপোজ এই ক্ষেত্রে আমি মনে করি এটার ক্ষেত্রে উইথ দিয়ে দিছে 11 ইঞ্চি আর হাইট দিয়ে দিছে 10 ইঞ্চি। কিন্তু দেখেন আপনি উইথ 11 ইঞ্চি দিলে হাইট আপনার 9.4 হইতেছে, যেহেতু আপনার রেশিওটা অন করা আছে। আবার এখানে যদি আপনি 10 দেন, ক্লায়েন্ট তো বলছে 11/10, এখানে 10 দিলে উপরে 11-র বেশি হয়ে যাইতেছে। সেক্ষেত্রে কি করবেন আপনি, রেশিও অফ করবেন। কিন্তু এটা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন, রেশিও অফ করলে কিন্তু একটু চ্যাপটা হবে, ঠিক আছে? তো ক্লায়েন্টকে এটা বলে নেবেন যে হ্যাঁ এটা কিন্তু রেশিও অফ করলে এরকম হবে, তো তুমি কি এরকম চাও কিনা, নাকি তুমি চাও রেশিও ঠিক রাখেন। যদি বলে রেশিও ঠিক রাখেন, তাহলে আপনি কি করবেন, হাইয়েস্ট যেটা আছে ওটা রাখবেন। 10 বড় না 11 বড়, তাহলে হাইয়েস্টটা মেনটেন রাখবেন, ঠিক আছে? তো এখন আমি এটা রেশিওটা ভাঙা করব, তাহলে উপরে আমার কি করতে হবে 11 আর নিচে 10, তাইলে করলাম এটা একটু কি হবে, একটু চ্যাপটা হবে। ক্লিয়ার? তো এখানে আমি সাইজটা এখানে চেঞ্জ করে দেই। তো এখানে আমি দিব হচ্ছে 11x10 ইঞ্চি, তাই না? এটাই তো, তার মানে আমরা দুইটাই এখানে মেনটেন রাখছি। তারপর এটা কি করতে হবে, সেভ করতে হবে। ফাইল, এক্সপোর্ট অ্যাজ, এখানে পিএনজি, ট্রান্সপারেন্সি। একবার দিলে পরের বার আর দিতে হয় না যদি না আপনি চেঞ্জ করেন। এক্সপোর্ট, এখানে আমরা এই নামটাই রাখার চেষ্টা করব, ব্যাড লোগো এত বাই এত, ঠিক আছে? শুরুতে আমরা কোয়ান্টিটিটা বসাই দিব 3। ক্লিয়ার? সেভ। এটার কাজ শেষ। এটা একটাই চাইছে, 2-3টা সাইজ চাইলে 2-3টা সাইজ করতে হবে। আমরা এই ডিজাইন দুইটা দেখি, কারণ এই দুইটা ডিজাইনে একটু ডিফারেন্স আছে। এটা একই সেম, যা সাইজ করতে বলতে বলছে সেটা করব। এটার ক্ষেত্রে দেখি, এই দুইটার ক্ষেত্রে দেখেন আপনারা এখানে ডিটেইলসে দেওয়া ছিল ব্ল্যাক লোগোটা এত ইঞ্চি করতে হবে, হোয়াইট লোগোটা এত ইঞ্চি করতে হবে। এখন ব্ল্যাক এন্ড হোয়াইট বুঝবেন কেমনি আপনি, এখন দুইটাই তো কালার করা, তাই না? এখানে দেখেন বুঝবেন কিভাবে, এখানে আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে কি বুঝাইছে দেখেন তো, বুঝতে পারেন কিনা এইটা আর এটার মধ্যে ব্ল্যাক কোনটা হোয়াইট কোনটা? এটা ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট। কেন বলেন তো? এটার দেখেন বর্ডারটা সবই এক, এটার বর্ডারটা হোয়াইট, তাই না? স্ট্রোকটা হোয়াইট আর এটার স্ট্রোকটা ব্ল্যাক। এটাই বুঝাইতেছে ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? মানে আলাদা। তার মানে যেটা স্ট্রোক ব্ল্যাক আছে ওটা সে হোয়াইট টি শার্টের মধ্যে দিবে, প্রিন্ট করবে, আর যেটার মধ্যে হোয়াইট আছে সেটা কোন টি শার্টে প্রিন্ট করবে? ব্ল্যাকে। কারণ ব্ল্যাক যদি বর্ডার থাকে বোঝা যাবে। কি বলছে বুঝতে পারছেন? এই জন্য দুইটা একটু আলাদা। ক্লিয়ার? তাহলে এখন বুঝতে পারছেন। এখন এই কাজটার মধ্যে ডিফিকাল্ট পার্ট কোনটা বলেন তো? এই ডিজাইনগুলো বোঝা, যে কোনটাকে কত সাইজ করতে বলছে, এটা খোঁজা অনেক কঠিন কাজ।
অনেক সময় আপনি বুঝবেন না যে কোন ডিজাইন কোনটা করতে হচ্ছে, উল্টা পাল্টা করলেই তো সমস্যা, তাই না? তাহলে এটি করতে পারবেন না। সেম ভাবে ট্রিম করবেন আগে, তারপরে কি করবেন, সাইজ যেভাবে করতে বলেছে, উইথ করতে বলে উইথ, হাইট করতে বলে হাইট। ক্লিয়ার? আচ্ছা, আমি এখন যাই হচ্ছে, আমি এগুলা একটু তাড়াতাড়ি করে ফেলি, আমার রেগুলার হচ্ছে অ্যাকশন তৈরি করা আছে, যে কারণে আমি, যেহেতু আমার রেগুলার করতে হয়, যেমন আমার এটা ট্রিম করতে হবে, আমি ইমেজ থেকে ট্রিম, তারপর ওকে দিতে হয়, এত করতে হয় না। আমার এটা একটা অ্যাকশন বলতে মানে বটের মতো তৈরি করা আছে, যেটা আমি এই যে এখানে ক্লিক করব, এই যে ট্রিম অনলি লেখা আছে, আমার এটা অ্যাকশন তৈরি করা, এটাকে প্লে দিব, ট্রিম হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি ক্লিক করব ট্রিম, এটা আমি তাড়াতাড়ি এখন করে নিতেছি, যেহেতু আপনারা বুঝতে তো পারছেন কিভাবে করবো। অ্যাকশন তৈরি করতে যদি চান, আমি পরে অন্য একটা ক্লাসে দেখাবো যে আপনি একটা জিনিস বারবার করতে হইলে ওটা আপনি চাইলে রেকর্ড করে রাখতে পারেন, তো ওটা প্লে করলে ওই যেটা করছেন ওটা রেকর্ড প্লে হয়ে যাবে, ওই কাজটা এখানে হয়ে যাবে। তাহলে আমি ট্রিম করে নিলাম। সাইজ কি করতে বলছে, ব্ল্যাকটা 11 ইঞ্চি আর 10 ইঞ্চি। ঠিক আছে, এটা ব্ল্যাক। দেখেন এখন কিন্তু রেশিও নাই, অবশ্যই রেশিও অন রাখবেন। 11 ইঞ্চি, আর এটা কি করব আমরা, 10 ইঞ্চি। এখানে রেজুলেশন 300 ছিল, যে কারণে আমার 300 করতে হয় নাই। 300 না থাকলে কি করতে হইতো, আমার 300 করতে হইতো। তাহলে ব্ল্যাকটা আগে সেভ দেই, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, ট্রান্সপারেন্সি। এগারো ইঞ্চি ওয়াইড আছে, ওয়াইড মানে উইথ, সেমই জিনিস। হ্যাঁ, কোয়ান্টিটি কত এটার, 2টা। হোয়াইটটা কত করতে বলছে, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি। বিকের জায়গায় শুধু হোয়াইট লিখে দিব। হোয়াইটটা কত ইঞ্চি, 10 ইঞ্চি। নরমালি আপনাদের বোঝানোর জন্য একটু ভেরিয়েশন করে সাইজটা আমি করছি। নরমালি তারা কি বলে যে 10 ইঞ্চি, দুইটাই 10 ইঞ্চি করতে বলে, 11 ইঞ্চি করতে বলে, 5 ইঞ্চি করতে বলে, 4 ইঞ্চি করতে বলে। সামনে যেগুলা ডিজাইন বসে বুকের উপরে, সেই ডিজাইনগুলো নরমালি 4 ইঞ্চি হয় সর্বোচ্চ, 3 ইঞ্চি হয়, 2.5 ইঞ্চিও হয়, নির্ভর করে। হ্যাঁ, পিছনের ডিজাইনগুলা বড় হয়, 11 ইঞ্চি মিনিমাম হয়, আবার 10 ইঞ্চিও হয় কোনো কোনো ক্ষেত্রে, ওটা নির্ভর করে। সেভ করব। তাহলে দেখেন আমি এইগুলা সেভ হয়ে গেল। আর একটা ডিজাইন আছে, এটাও করেই ফেলি। এটা রাখে কি করব, ব্যাডিস, এটাও আমরা প্রথমে ট্রিম করে নিব। তারপরে হচ্ছে এটার সাইজ করতে বলছে উইথ 9 ইঞ্চি, 9 ইঞ্চি। রেজুলেশন এটা কিন্তু 72 আছে, অবশ্যই 300 করতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা এটাকে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি তে এক্সপোর্ট দিব। নামটা এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করতে হবে কয়টা, এটা QTY 4টা। ক্লিয়ার? ডান। আমার সবগুলা ডিজাইন সেট সাইজ করা কমপ্লিট। এখন ওই ডিজাইনগুলো আমার কি করতে হবে, এই শীটে বসাইতে হবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে মেইন কাজ। এখন এই শীটে বসানোটা হচ্ছে, এক একজন আপনারা এক এক ভাবে বসাইতে পারেন, কিন্তু কেন আপনাকে হায়ার করবে, আপনি যদি তার টাকা বাঁচান। টাকা কিভাবে বাঁচাবেন, এই শীটটা যত বড় হবে তার টাকা বেশি খরচ হবে। আমি কি বুঝাইতে পারছি? মানে ওইটা প্রিন্ট করতে কাগজ বেশি লাগবে। আপনার কাজ কি, আপনার কাজ জায়গা নষ্ট কম করে ডিজাইন সবগুলা বসাইতে হবে, যত কম জায়গা নষ্ট করা যায়। তার মানে আপনি যত ফাঁকা জায়গা আছে ভরতে পারেন ভরেন।
ওর ডিজাইনগুলোকে। এটা করার জন্য কি করতে হবে দেখেন, এখন আমি এই কাগজটা দিয়ে বুঝাই। এখানে আপনি অনেকগুলা ডিজাইন বসাইলেন, তাই না? এই ডিজাইনগুলা, এটা আমি ছোট কাগজ, নর্মালি তারটা এত বড় কাগজ থাকবে, রোল থাকবে, হ্যাঁ? তো এই ডিজাইনগুলো আবার তার কেসি দিয়ে কাটতে হবে এক একটা, কাইটা তো আবার টি শার্টের উপর বসায় আলাদা আলাদা প্রিন্ট করতে। এখন আপনি যদি একটা ডিজাইন আর একটা ডিজাইনের উপরে বসে তারপরে দিয়ে পাঠিয়ে দেন, প্রিন্ট তো একটা উপরে আরেকটা, তাহলে দুইটা ডিজাইনই নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এর মাঝখানে অবশ্যই এমন একটা গ্যাপ রাখতে হবে যে সে যাতে সুন্দর মতো কাটতে পারে। ক্লিয়ার? এবং এই যে গ্রিডটা দিছি না, এই গ্রিডটা দিছি ওই মাপটা বোঝার জন্য। আমরা যে গ্যাপ রাখবো, এই গ্যাপটা এই গ্রিডের মাধ্যমে আমরা বুঝতে পারবো ইজিলি, সহজভাবে। নাইলে পরে আপনার দেখবেন কোনোটাই গ্যাপ বেশি হইতেছে, কোনোটাই কম হইতেছে, আন্দাজে যদি দেন। গ্রিড যেহেতু নিয়ে নিছি, আমরা গ্যাপটা একদম সমান রাখতে পারবো সবগুলোর ক্ষেত্রে। কিভাবে দেখেন, এটা গ্রিডের কারণে খুব সহজ হবে। আরেকটা কারণ, গ্রিডে আমি একটা ডিজাইন নিয়ে দেখাবো। এখন আমরা কোন ডিজাইনগুলো নিব? যেগুলো সাইজ করছি এগুলা কিন্তু নিব না, এগুলো অরিজিনাল গুলা। এই এস এর ভিতরে সাইজ করছি না, এই ডিজাইনগুলো নিব। এখন আমার আর এই যে এটা দেখতে হবে না, কারণ কি আমার এখানে সব লেখা আছে। তাহলে আমি এটা অফ করে দিলেও সমস্যা নেই আমার। দেখেন আমি এটা কেটে দিলাম। যদি আপনি ওখানে না লিখতেন সেভ করার সময়, আপনার বারবার আবার মিলাইতে হতো যে হ্যাঁ এই ডিজাইনটা কতবার হবে, এইভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এখন আসি, আমরা এপিপি লোগো দিয়ে শুরু করি। 7 ইঞ্চি 11 ইঞ্চি, আমরা 11 ইঞ্চিটা নিব। আচ্ছা দেখেন, আমাদের একটা ভুল হয়ে গেছে। ভুলটা হচ্ছে আমরা যে ডিজাইনগুলো সেভ করছি, সেভ করাটা ভুল হয়েছে, যে কারণে আমাদের এখানে 72 পিপিআই সেভ হয়েছে। যদি আপনারা 2020-এর ফটোশপ ব্যবহার করেন, তাহলে এখন যে মেথডটা দেখাইতেছি এইভাবে সেভ করতে হবে। আর যদি আপনারা লেটেস্ট মডেলের ফটোশপ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আমি আগে যেটা দেখাইছি এক্সপোর্ট অ্যাজ দিয়ে, ওইটাই কাজ হবে, সমস্যা নেই। তো এখন আমাদের যেটা করতে হবে, এই সাইজগুলো আবার 300 করতে হবে। চেঞ্জ হয়ে গেছে আমাদের জিনিসগুলো। তো আমি এটা কুইকলি করে নিব, সবাই একটু থাকেন। ইমেজ সাইজ, এখানে ট্রিম করতে হইতেছে না, এখন আমার শুধু সাইজটা করতে হবে। 7 ইঞ্চি উপরে দেওয়া আছে যেখানে, আর এটা 300 করব, ওকে দিব। আচ্ছা, সেভ করার সময় কিভাবে করবেন আমি একটা দেখাই দিতেছি, এখন বাকিগুলা সেম ভাবে করে নিব। ফাইল, সেভ অ্যাজ দিতে হবে। সেভ অ্যাজ দেওয়ার পর আমি একটু ডেস্কটপে সেভ করে দেখাই। পিএনজি সিলেক্ট করবেন এখান থেকে আপনারা নাম চেঞ্জ করবেন, ঠিক আছে? সেভ দিবেন। লার্জ ফাইল এটা থাকবে যেভাবে আছে তাই, ওকে দিবেন। এটা কেটে দেই। আচ্ছা, এখন দেখেন আমি যদি এটা ওপেন করি, কোথায় গেল? এই যে 7 ইঞ্চি 300 পিপিআই, ঠিক আছে? এখন এইভাবে করতে হবে, ঠিক আছে? আমরা ওখানে সেভ করাটা ভুল করছিলাম। তো আমি এখন ভিডিওটা পজ করব, আমি সবগুলো আবার সেটিংটা আবার ঠিক করে নিই, 300 করে নেই। এখন আমরা সবকিছু কারেকশন করে নিছি। সেভ অ্যাজ দিয়ে সেভ করব 20-এরটা ব্যবহার করলে। এখন দেখেন আমি যদি এই লোগোটা নেই 11 ইঞ্চির, কেন গ্রিডটা নিছি? গ্রিডটা দেখেন, আপনার গ্রিডের কালার চেঞ্জ করতে পারেন যদি আপনার মনে হয় যে আপনি নীল কালার আছে, নীলের জন্য আপনি এখানে দেখতে পারতেছেন না, হ্যাঁ, তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। আরেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা আমার দেখেন একটু ডার্ক কালার না, আপনাদের লাইট কালার আসতে পারে, এটাও চেঞ্জ করা যায়, লাইট ডার্ক করা যায়। এডিট থেকে প্রপার্টিসে যাবেন, এখান থেকে হচ্ছে ট্রান্সপারেন্সি এন্ড গ্যামেট, এটা সিলেক্ট করবেন। এখান থেকে গ্রিড কালার মিডিয়াম দেওয়া আছে, এটা বাই ডিফল্ট লাইট দেওয়া থাকে। কারণ লাইট দেওয়া থাকলে সমস্যা কি, যে হোয়াইট গুলা বোঝা যায় না,
ডিজাইনের মধ্যে হোয়াইট থাকলে বোঝা যায় না, এর জন্য আমরা একটু মিডিয়াম করে নেই। আর যদি আমার ডিজাইন যদি লাইট থাকে, ডার্ক থাকে একদমই, তাহলে আমরা লাইট করে নেব, সমস্যা নেই। এটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আর আমি যদি এই কালারটা চেঞ্জ করতে চাই গ্রিডের, এগুলো কিন্তু অ্যাডভান্স, আপনারা দেখতে চাইছেন বলে আমি একদম অ্যাডভান্স সব দেখাইতেছি, নাহলে এত কিছু দেখাইতাম না। হ্যাঁ, এই গাইডের কালারটা, গ্রিডের কালারটা যদি চেঞ্জ করতে চান, এই যে এখানে গ্রিডের অপশনটা যেটা দেখছিলাম 1 ইঞ্চি আর 4 ইঞ্চির 4টা সাবডিভিশন, এখান থেকে লাইট ব্লুর জায়গায় আপনারা রেড করতে পারবেন, গ্রিন করতে পারবেন, ঠিক আছে, আপনি যেটা খুশি, লাইট গ্রে এটা করতে পারেন। তো আমরা লাইট ব্লু এটাই রাখি, এটা বাই ডিফল্ট এটাই দেওয়া থাকে, ওকে দিলাম। এখন আসি মেন কাজে। এই ডিজাইনটা কয়বার বসবে সিটে? 5 বার। এখন এখানে যে নামের মধ্যে দেখেন, যেহেতু আমি 5 লিখছিলাম, এখানেও নামের মধ্যে দেওয়া আছে 5, তাই না? তো আমি এখান থেকে দেখে বুঝতে পারতেছি যে এটা 5 বার হবে। এখন 5 বার বসাবেন, ওই যে শুরুতে আমি একটু আগে বললাম ক্লায়েন্টের টাকা কিভাবে কম খরচ করা যায়, তার মানে কি জায়গা আপনার ইউটিলাইজ করতে হবে। আর আপনি যদি এইভাবে করে বসে দেন 5টা, তাই না, তাহলে কি আমার এখানে জায়গাগুলো নষ্ট হইতেছে না? আপনার সব জায়গা যতটুকু ইউজ করা যায় করতে হবে। এটা কিভাবে করবেন কোশ্চেন। এখন এটা করার জন্য আপনার নিয়ম আছে, আপনারা চাইলে এই ডিজাইনটাকে রোটেট করতে পারবেন, মানে এই শীটের মধ্যে আপনি যে কোনো ভাবে রোটেট করে বসাইতে পারবেন, কিন্তু ফ্লিপ করতে পারবেন না। রোটেট আর ফ্লিপের মধ্যে পার্থক্য বুঝেন? ফ্লিপ মানে হচ্ছে যেটা আয়নার মধ্যে দেখা যায় অপোজিট, ওইটা করতে পারবেন না। মানে আপনি যদি কন্ট্রোল টি প্রেস করেন, এইভাবে তো রোটেট করতে পারবেন, কিন্তু রোটেট অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট, মানে সমান্তরালে করতে হবে। আপনি এই যে 15 ডিগ্রি রোটেট করে দিলেন তাইলে হবে না। রোটেট করলে আপনার একদম 90 ডিগ্রি করতে হবে, অথবা এইভাবে উল্টাও করতে পারেন আপনি, তাতেও সমস্যা নেই। আর ডিজাইনটা উল্টা দেখাইতেছে না, তাতেও সমস্যা নেই, এইভাবেও করতে পারেন। এটা কি করবেন? শিফট প্রেস করে করবেন, তাইলে আপনার কি করবে 45 ডিগ্রি বা 90 ডিগ্রিতে স্ন্যাপ করবে, তাহলে সমান হইলো। এটা কেন করতে হয়? আর আমি যদি ডিজাইনটা এই শীটের মধ্যে বাঁকা করে বসাই, ক্লায়েন্ট কাটার পরে ওই গেঞ্জির উপরে বসাবে যে ও বুঝবে কেমন এটা সোজা হয়েছে না বাঁকা হয়েছে, এটা একটা বড় প্রবলেম। সেই কারণে আমরা এটা অবশ্যই 90 ডিগ্রি সমান্তরালে বসাবো, হয় এদিকে না হয় লম্বা করে। তো এটা আমরা দেখেন এইভাবে যদি বসাই, তাহলে আমরা এখানে পাশাপাশি আরো বসাইতে পারতেছি, কিন্তু আমরা এইভাবে যদি থাকতো পাশাপাশি, কিন্তু আমরা 2টা বসাইতে পারবো না এইভাবে, কারণ এটার সাইজ হচ্ছে 11 ইঞ্চি, আমাদের শীট পাশে কতখানি 22 ইঞ্চি, তাহলে 11 11 22 হয়ে গেল, মাঝখানে কাটার জন্য স্পেস থাকা লাগবে না? থাকবে না। কি বলছি বুঝতে পারছেন? তো আমি ওইটা জানি বলেই কিন্তু আমি ওইটা এইভাবে বসাইতেছি না, আপনারা চাইলে বসায় দেখতে পারেন। যেমন আমি এটা যদি এখানে বসাই, আর একটা জিনিস দেখেন, আমি কিন্তু ওই দেখেন স্ন্যাপ করতেছে, আমি এখানে নিলে এই যে স্ন্যাপ করে গ্রিডের মধ্যে। কেন করতেছে? এটা ভিউ থেকে স্ন্যাপটা অন করে দিবেন, এবং স্ন্যাপ 2টা এখানে গ্রিড অন করতে হবে। গ্রিড অন না থাকলে গ্রিডের সাথে স্ন্যাপ করবেন। এখানে দেখেন একটা ঘর ফাঁকা রাখছি, এটা মাস্ট একদম লাগাই দিবেন না, একদম লাগিয়ে গেল না শীটের সাথে, এটা করবেন না। অনেক সময় ডিজাইন লাগিয়ে দিলে কি হয়, ওই কর্নারে না একটু প্রিন্টিং এর ফল্টের কারণে কাটা পড়তে পারে, তাহলে ডিজাইনটা আমার বাতিল হয়ে যায়। তো আমরা ডিজাইনটা একটু ভিতরে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, এই একটা ঘর ভিতরে রাখলাম কেন সেটা বলি। এই ঘরের একটা সাইজ আছে, আমরা 1 ইঞ্চিতে 4 ভাগ করছিলাম না, তাইলে এখানে প্রত্যেকটা সাইজ হচ্ছে আমার হইতাছে 0.25। তো 0.25 ইঞ্চি জায়গা রাখলে মোটামুটি আপনি ভালো করে কাটতে পারবেন। এটা মিনিমাম, এর থেকে বেশিও রাখতে পারেন আপনি, ঠিক আছে? এক ঘরের জায়গায় 2 ঘর রাখতে পারেন, তাহলে 1/2 ইঞ্চি ফাঁকা রাখতেছেন, এটা আপনার
কাজের সময় আপনার যদি মনে হয় তাহলে আপনি রাখতে পারেন। এটা যদি আমি এখানে ডুপ্লিকেট করে বসাই, যে দেখেন একটা জিনিস, এটা দেখেন এই পাশে কাটা গেল, আমার শীট থেকে বাইরেও যাওয়া যাবে না। ক্লিয়ার? আবার ওভারল্যাপ করা যাবে না, ওভারল্যাপ হয়ে গেছে না, তাইলেও বাতিল। বুঝতে পারছেন? যে কারণে আমরা পাশাপাশি 11 ইঞ্চি দুইটা বসাইতে পারতেছি না। যদি 10 ইঞ্চি তো তাহলে পাশাপাশি দুইটা বসাইতে পারতাম, কারণ 10 10 20 আরো 2 ইঞ্চি থাকতো। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? তো এটা একটু প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। তো যেহেতু আমরা পাশাপাশি বসাইতে পারতেছি না, এটাকে আমরা রোটেট করে বসাবো। তো এখানে লক্ষ্য করেন, উপরে এক ঘর ফাঁকা রাখছি, বামে এক ঘর ফাঁকা রাখছি। আগে এইভাবে বসাইতেছি, পরে আরো জায়গা যদি থাকে আরো সরানো যাবে, তাতে সমস্যা নেই, কারণ আমি তো জানি না এখানে কয়টা বসানো যাবে। আমি অল্ট প্রেস করে এটার উপর থেকে ক্লিক করে টান দিতেছি, তাইলে কি হচ্ছে? ডুপ্লিকেট বা কপি। শিফট প্রেস করলে কি হয়, মানে এই যে নড়ে না, শিফট প্রেস করলে সমান ভাবে আসে, লাইনটা সোজা থাকে। এইখানেও দেখেন বসাইলাম, এক ঘর ফাঁকা আছে, তার মানে 0.25। এই গ্রিডটা নিছি আমরা এই কারণে। আর আমি যদি গ্রিড না নিতাম, আমার আন্দাজে নিতে হইতো, একটা স্পেস বেশি থাকতো, একটা স্পেস কম থাকতো। তাই দেখেন আমরা দুইটা পাশাপাশি বসাইছি, দেখি তিনটা বসানো যায় কিনা। মনে হয় বসানো যাবে না, দেখেন ওভারল্যাপ করতেছে, যায় নাই, তাহলে আমরা বসাবো না। এখন বলবেন তাহলে এই জায়গাটা কি নষ্ট হবে? ওই যে ছোট ডিজাইন থাকলে ওই ডিজাইনগুলো আমরা এখানে বসাবো। বুঝতে পারছেন তো? গ্যাং শিট, কাস্টম গ্যাং শিট মানে হচ্ছে এটা, আপনি জায়গা ঠিকঠাক করে বসান। তো এটা আমার কয়টা হবে? 5টা, 2টা বসাইলাম, আরো কয়টা বসাইতে হবে? 3টা। আপনারা চাইলে এই 2টা একসাথে লেয়ার থেকেও কপি করতে পারেন। সিলেক্ট করে টান দিয়ে প্লাসে দিয়ে দিবেন, দেন ডুপ্লিকেট হয়ে গেছে না, এখান থেকে টান দিয়ে আপনি তখন নিচে নিয়ে আসতে পারেন। শিফট প্রেস করে রাখবেন, তাইলে আপনার সোজাসুজি নামবে। ঠিক আছে? এই যেখানেও দেখেন একটা ঘর ফাঁকা। ক্লিয়ার? 4টা হয়েছে, আরেকটা লাগবে, তাহলে এখান থেকে আর একটা নিব। অল প্রেস, 2টা আসতেছে, ডিসিলেক্ট করে নিব, অল্ট প্রেস করে একটা নিব। ঠিক আছে? 5টা হয়ে গেছে। এখান থেকে আমাদের আরেকটা ডিজাইন আছে। এটা কত ইঞ্চি? এটা 11 ইঞ্চিটা বসাইছি, এখন আছে 7 ইঞ্চিটা। 7 ইঞ্চিটা যদি নেই আমি, এটা কিন্তু ছোট, তাই না? এটা দেখেন তো এখানে বসে কিনা, বসে না। না, এইভাবে রোটেট করে দেখেন তো বসেন কিনা, বসে। এই যে দেখেন আমার হয়ে গেল। তাহলে আমি কি স্পেসটা এখানে দেখেন স্পেস বেশি আছে, ওটা ব্যাপার না, এতটুকুর মধ্যে তার আমরা কিছু বসাইতে পারবো না, তো একটু স্পেস বেশি রাখি, সমস্যা নেই। এন্টার দিলাম। এখানে কয়টা বসাইতে হবে আমার? 5টা। 2, আপনি এভাবে একটা একটা কপি করতে পারেন, আবার 2টা একসাথে সিলেক্ট করে কপি করতে পারেন, কিন্তু দেখবেন স্পেসটা একটু ঠিক রাখার চেষ্টা করেন। ওই যে 0.5, 2টা লাগাই ফেলেন না, মাঝখানে মিনিমাম একটা ঘর ফাঁকা রাখেন। 4টা হইলো। এটা যদি আমি এখানে বসাই, তার থেকে আমার এখানে বসাইলে ভালো হয় না? এখানে বসাবো। এখানে বসালে দেখেন আবার এই যে এখানে ওভারল্যাপ করতেছে, তাহলে একটু নামাই দেব, অথবা আমরা রোটেট করে দেব। ঠিক আছে? যাতে কোনো দিকে টাচ না লাগে। বাকি ডিজাইনগুলো আমরা এখানে বসাইতে পারবো। ক্লিয়ার? তাহলে দেখেন এই যে 5টা 5টা 10টা বসাতেই আমার কতখানি জায়গা চলে গেল?
আমি যে 36 ইঞ্চি জায়গা নিয়েছিলাম মোটামুটি শেষ। আমার কিন্তু আরো ডিজাইন বসাইতে হবে। এখন আমার কি করতে হবে, আর্টবোর্ডটা বড় করতে হবে। এটা আমরা ক্লাসে দেখছি কিভাবে বড় করে, বলেন তো বড় করব কিভাবে? এটা ক্যানভাস সাইজ, ঠিক আছে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখন রিলেটিভটা অফ রাখবো। এই যে 22 আর 36 আগেই ছিল, 36 ইঞ্চি আমি হাইটটা বড় করবো, 22 ইঞ্চি কিন্তু ধরবো না। 36 ইঞ্চির জায়গায় আমি একটু বড় করলাম, 60 ইঞ্চি দিলাম, ডাবল করলাম, পরে ছোট করবো নি, ঠিক আছে। এখন এটা ওকে দেই, উপরেও বাড়বে নিচেও বাড়বে। শুধু নিচে বাড়ানোর জন্য কি করতে হবে আমার, এই অ্যাঙ্করটা, হ্যাঁ উপরে ক্লিক করতে হবে, নিচের ঘরটা ফাঁকা থাকবে। তাহলে ওকে দিলে নিচে দেখেন অ্যাড হইল। তাহলে এখন আমরা এখানে বসাইতে পারবো। তো দেখেন আমি বাকিগুলা বসাই। আগে বড় ডিজাইন বসাইতেছি, আপনি লক্ষ্য করছেন কিনা, ছোট ডিজাইন গুলা পরে বসাবো। এটা কয়টা দিতে হবে, 3টা। দেখেন তো এটা পাশাপাশি হয় কিনা, হয় না। তাহলে নিচে যাইতে হবে আমার, 2টা, 3টা, আরো বড় করতে হবে। ইমেজ ক্যানভাস সাইজ 80 করে দিলাম, নিচে বড় করি, পরে কমাবো নি, সমস্যা নেই। এটা বসাইছি, এই 2টা বসাইছি, এটা বসাই। এটা কয়টা বসাইতে হবে, 4টা। দেখেন তো এখানে বসে কিনা, অবশ্যই যেন স্পেস ফাঁকা থাকে কাটার জন্য। যদি না থাকে তাহলে আমরা এখানে বসাবো না, এখানে বসাবো। এই সিরিয়ালে বসাই। এখানে কোনো ছোট ডিজাইন থাকলে বসানো যাবে। এটা বসাইতে হবে 4টা, 2, এই 2টা সিলেক্ট করে একবারে ডুপ্লিকেট করব, 4টা হয়েছে। তারপরে আমাদের বসাইতে হবে কোনটা, এই 2টা, তাই না। ব্ল্যাকটা আগে নেই, দেখেন এটা এখানে হয় কিনা। এটা এখানে হইতাছে, বাট এই যে এক স্পেসের মতো ফাঁকা আছে না, একটা ঘরের মতো, তার মানে কাটা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি যখন এটা ডুপ্লিকেট করে নিচে নিব, সেক্ষেত্রে আমার ঝামেলা হবে। এই দেখেন এখানে বাইরে যাইতেছে, তাই না, ডিজাইনের উপর চলে গেছে। তাহলে আমি এটা এইভাবে বসাবোই না। Ctrl+T প্রেস করব, এটাকে রোটেট করে দেব 90 ডিগ্রিতে। এখানে রাখলাম। দেখেন তো এটা পাশাপাশি হয় কিনা। আরেকটু চাপাইলেই হবে। ঠিক আছে, দেখেন এখানে টাচ করছে। এখানে এক ঘর ফাঁকা রাখবো আমরা। এই যে দেখেন এক ঘর ফাঁকা আছে, হ্যাঁ মোটামুটি। এখন দেখেন এটা ভিতরে ঢুকলে সমস্যা নাই, আমার মেইনলি হচ্ছে যেখানে কাছাকাছি লাগবে ওইখানে আমার যাতে একটা ঘর ফাঁকা থাকে। এখানে তো আরো বেশি ফাঁকা আছে, তাই না, এখানে তো আরো ইজিলি কাটা যাবে। এইভাবে বেঁকে বেঁকে কাটুক, তাতে সমস্যা নেই, ঠিক আছে, ওইটা প্রবলেম হবে না। এটা কয়টা করতে হবে আমার, 2টা বসাইছি। আচ্ছা, তাহলে দেখেন আমার আর কয়টা, আর কি কিছু আছে। ব্ল্যাক বসাইলাম, হোয়াইট, হোয়াইট একটা বসাইলাম। দুইটা বসাইলাম। এই হচ্ছে আমাদের টোটাল, বসে গেছে না। এখন দেখেন এখানে জায়গা আছে কতটুকু। এখন আমি যদি এটা ক্রপ করি, এই পর্যন্ত আসবে, এখানে একটু জায়গা থাকবে, তাই না।
আর জায়গা বাকি রয়েছে কোথায়, এইখানে একটু বাকি আছে। এখন আপনি দেখবেন যে সাজানোর সময় এই জায়গাগুলো আপনি অকুপাইড করতে পারেন কিনা। যদি করতে পারেন, যেমন এখন আমি যদি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে আমি এক কাজ করি, এটা এদিকে তো ঢুকাইতে যাবে, কিন্তু আবার একটু দেখতে হবে যে আপনার ঢুকাইলে লাভ আছে কিনা। এখানে মনে করেন এটা এইভাবে রাখতে পারবো আমি এখানে, কিন্তু সেই তো এখানে ফাঁকা হইলো। এটা আবার পূর্ণ করতে পারবেন কিনা সেটাও দেখতে হবে। এক কাজ করা যাইতে পারে, দেখি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, আনডু তো করতে পারবো। এই তিনটা এখানে আনি, এগুলা একটু এখানে নিয়ে আসলাম। এইটা আর এইটা, ও এটা তো আলাদা। দেখেন এখানে ঢুকানো যায়, এটা ক্লোজ হয়ে যেতেছে, তাই না? তাহলে এটা আরেকটু সরাইতে হবে। এখন একবার ফাঁকা আছে, চাইলে আপনারা এটা রোটেট করে দেখতে পারেন, তাহলে তো আরো হয় না, তাই না? এভাবেই রাখতে হবে আপনার। আচ্ছা, আর উপরে উঠানো যাবে না, কারণ এখানে তাহলে যে এক ঘরের বেশি, এতটুকু তো ফাঁকা রাখতে হবে কাটার জন্য। তো এই যে এখন দেখেন আমরা একটু অ্যালাইনমেন্ট চেঞ্জ করতেছি। হ্যাঁ, এই দুইটা ডিলিট করে দেই। ও এটা তো কালো না, আর এটা সাদা। হ্যাঁ, এটা থাকুক, এটাকে রোটেট করে দেই। দেখি মানে ট্রাই করে যে ওই জায়গাগুলা কি করা যায় কিনা, মিনিমাইজ করা যায় কিনা। এক ঘর ফাঁকা আছে, এক ঘর ফাঁকা আছে। এখন এই তিনটা আবার বসাইতে হবে আমার। এই দুইটাকে আলাদা করলাম, এটাকে রোটেট করে বসাই। এক ঘর ফাঁকা আছে, দেখেন অনেকটা কিন্তু চাপাই দিছি, তাই না? নিচে কিন্তু আমার তখন এই পর্যন্ত আসছিল। এখন এই একটাতে একটু কি করবে দেখি। এই পর্যন্ত আসবে, বুঝতে পারছেন? তো খুব একটা লাভ কিন্তু হয় নাই, তাই না? এটাই হচ্ছে বিষয়। কিন্তু যে দেখেন আমরা একটু চাপাই দিলাম, আপনি চাইলে এখন যদি কয়েকটা এক্সট্রা কপি দিতে চান, ক্লায়েন্টে বইলা যে কিছু স্পেস ফাঁকা থাকে আর কিছু ডিজাইন আপনি ডুপ্লিকেট এক্সট্রা দিয়ে দিলেন, যেটা তিনটা দিতে বলছিল সেটা 4টা দিয়ে দিলেন, তাই না? আর 2টা দিলেই কিন্তু এখানে ভরে যাইতেছে। তখন ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ ফাঁকা রাখার থেকে দিয়ে দাও, 2টা এক্সট্রা পেয়ে যাবেন, বুঝতে পারছেন? তখন আপনি ওই 2টা দিলে এক্সট্রা দিয়ে দিবেন। যেমন এই যে এখানে একটা দেওয়া যাবে, তাই না? এই একটা দেওয়া যাবে, ছোট ছিল এই ডিজাইনটা। তো দেখেন আমার ভরে গেল।
এটাই হচ্ছে কাস্টম ডিটিএফ গ্যাং শিট তৈরি করা। আমার হয়ে গেছে গ্যাং শিট। এখন এই এক্সট্রা অংশ কি করব, ক্রপ করে দিতে পারি, অথবা আমরা ক্যানভাস সাইজ থেকে কমাইতে পারি। তার থেকে ক্রপই করেন, আবার ক্যানভাস সাইজটা কমাইতে কইতে কাইটা ফেলাইবেন, ডিরেক্ট ক্রপ এইভাবে টান দিয়ে ক্রপ করবেন, দেখবেন ডানে বামে যাতে না হয় কিছু, 22 থেকে জানি কম বেশি না হয়, আপনি উপরে নিচে করতে পারবেন। এক ঘর ফাঁকা রাখতে পারবেন, অথবা চাইলে আপনি যে না একটু সেফ যাওয়ার জন্য 2 ঘর ফাঁকা রাখবেন। এন্টার প্রেস করলাম, Ctrl+0। গ্রিডটা এখন আমার দরকার নাই, অফ করে দিলাম। এখন আপনি দেখতে পারবেন, দেখেন সুন্দর মতো যে আপনি যে শীটটা তৈরি করছেন, এই শীটের মধ্যে টোটাল যতগুলা এখানে কোয়ান্টিটি সে বলছে সবগুলা আছে। আপনারা একটা লাস্ট চেক করার জন্য কি করতে পারেন, 2 2 4 4 3 কত, এইগুলো যোগ করে এখানে ডিজাইনগুলো গুনতে পারেন যে ঠিক আছে। আমরা আরো 2টা বেশি দিছি, তাই না? আচ্ছা, এখন আর সেটা সেভ করতে হবে। আপনি ফটোশপ ফাইলে একটা সেভ রাখতে পারেন যদি পরবর্তীতে কোনো কিছু অ্যাড করতে হয়, কিন্তু আমাদের ক্লায়েন্টকে পাঠাইতে হবে কোনটা, পিএনজি ফাইল। পিএনজি ফাইলটা অবশ্যই যে আবার বলি প্রিন্ট রেডি 300 এ থাকতে হবে। তো আমরা প্রথমে যে ভুল করছিলাম ওটা জানি এখন না করি। সেভ করব কিভাবে, ফাইল, এক্সপোর্ট অ্যাজ, সেভ অ্যাজ, ঠিক আছে, সেভ অ্যাজে করতে হবে। ডেস্কটপ গ্যাং শিট, এখানে দেখেন এই যে ফটোশপ পিএইচডি ফাইল, মেইন ফাইল একটা সেভ রাখতে পারেন, তাহলে লেয়ারগুলো থাকবে। আমি রাখতাছি না, আমি ডিরেক্ট পিএনজি সেভ করব। এখানে নাম দিলাম গ্যাং শিট, স্পেস দিয়া আমি এই গ্যাং শিটটার সাইজ লিখব। সাইজ এই যে কত হয়েছে এখানে 22x70 হয়েছে না, এখানে আমি এটা দিয়ে দিব 22x70 ইঞ্চি। ক্লিয়ার? দিয়ে আমি এটা সেভ করব। লার্জ ফাইল এটাই দিব, সেভ হবে। এটা একদম প্রিন্ট রেডিতে সেভ হয়ে যাবে। আমি মেইন ফাইলটা সেভ দিলাম না, আমি এটা রিড করব না, ঠিক আছে? আপনারা অবশ্যই মেইন ফাইল একটা রাখবেন যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়। আচ্ছা, সেভ হয়ে গেছে, এটা কেটে দিতেছি আমি, এটার দরকার নেই আমার। তাহলে আমরা কি তৈরি করলাম একটু দেখি। এই যে গ্যাং শিটটা, এটা ক্লায়েন্ট। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেক সময় ক্লায়েন্টকে এটা পাঠাইলে ক্লায়েন্ট দেখতে পারে না, বলে যে আমারটাই তো শো করে না। শো করে না কারণ হচ্ছে এটা অনেক বড় একটা পিএনজি ফাইল, কিন্তু অনেক বড়, আমি ক্যানভাসে দেখতেছি এইটুকু, কিন্তু আপনি ফিজিক্যালি চিন্তা করেন 22 ইঞ্চি আর হচ্ছে 70 ইঞ্চি, চিন্তা করেন লম্বা কতখানি হবে, তাই না? তো এটা কিন্তু অনেক ভারী একটা ফাইল, বড় ফাইল, তার মধ্যে 300 ppi তে। এটা ক্লায়েন্টের কম্পিউটারে ওপেন নাও হইতে পারে। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এটাকে সেভ অ্যাজ পিডিএফ এ সেভ করে তাকে দিতে পারেন। পিডিএফ এ সেভ করলে সে পিডিএফটা ওপেন করতে পারবে, বুঝতে পারছেন? পিডিএফটা তারটাই ওপেন হবে, দেখাও যাবে। সবার তার ফটোশপ নাই, সেক্ষেত্রে আপনি পিডিএফটা দিতে পারেন। ক্লায়েন্ট এখন কি করবে, এটা যেমন এটা একটা ডিটিএফ প্রিন্টিং, এটা মায়ামিতে আমি যে ক্লায়েন্টের কাজ করতেছি ওই জায়গার থেকে প্রিন্ট করা। এখানে আমরা যদি ডিটিএফ ট্রান্সফার গ্যাং শিটে যাই, আমরা কত ইঞ্চির গ্যাং শিট তৈরি করছি, 70 ইঞ্চি। এখানে দেখেন 72 ইঞ্চির একটা শিটে সিলেক্ট করলে কত টাকা দেখাইতেছে, $32.40। তার মানে এই 72 ইঞ্চির জন্য প্রিন্ট করানোর জন্য তার কত টাকা খরচ হবে, $32 মতো। আর আমাকে তো চার্জ দিতেই হবে, যেটা আমি তৈরি করে দিতেছি যে কারণে, ঠিক আছে? এখন আপনি $10 $20 যা চার্জ করতে পারেন নর্মালি, হ্যাঁ? শুরুতে $5 চার্জ করবেন। এখন এটা সহজ আর কঠিন কিভাবে হয় দেখেন। শীট বড় হইলে কি কঠিন না,
ডিজাইন যত বেশি, সাইজ যত বেশি, আপনার টাইম তত বেশি লাগবে, কারণ সবগুলা সাইজ ওইভাবে করতে টাইম। কিন্তু একটা ডিজাইন যদি থাকে আপনার 100 বার বসাইতে বলে, তাহলে কিন্তু বেশি সময় লাগবে না। একটা ডিজাইন একটা সাইজ করতে হবে, বসাই দিবেন কপি করে করে। ক্লিয়ার? বাংলাদেশেও আছে যারা টি শার্টের ব্যবসা করে, সেম আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারেন, ওটা আলাদা বিষয়। বাংলাদেশে যারা টি শার্টের ব্যবসা করে তারাও সেম কাজটাই করে। এরকম প্রিন্টিং আছে, যেমন ঢাকা ডিটিএফ, জানেন কিনা? ঢাকা ডিটিএফ, ওদের কাছ থেকে প্রিন্ট করানো যায়। ওদের ওই যে কাস্টম, এই যে প্রিন্টার, এখানে দেখেন এই ভিডিও দেওয়া আছে, এই যে দেখেন কত বড় প্রিন্টার, প্রিন্ট হইতেছে। ওই যে দেখেন প্রেস করতেছে, ওই যে স্টিকারের মতো উঠায় ডিজাইনটা বসে যায়। এটাই এখান থেকে ওদের হয়তোবা আছে, যাই হোক, আমি এখানে অর্ডার ডিটিএফ প্রিন্টস, এই যে এখানে দেওয়া আছে কত টাকা, কত ইঞ্চি, কত দাম, এটা বাংলাদেশি টাকায় আছে। চাইলে আমিও আজকে এই একটা ডিজাইন আমি কালেকশন করে আমি ওদের পাঠাইতে পারি যে ভাই তুমি এই ডিজাইনগুলো আমার প্রিন্ট করে পাঠাও, আমি ওদের টি শার্টের ব্যবসা শুরু করে দিতে পারি। আমি ফেসবুক পেজ করলাম, আমি করলাম যে এটা আমার ডিজাইন, আমি আপনারা দেখলে আপনার পছন্দ হলে আপনি নেবেন না, যে হ্যাঁ দাদা একটা ডিজাইন করছে, ঠিক আছে আমি নেই, ডিজাইনটা সুন্দর আছে, 350 টাকা টি শার্ট সহ ডিজাইনের প্রিন্টের দাম। ঠিক আছে, প্রিন্ট করতে আপনার 150 টাকা খরচা হয় যদি সামনে পিছনে প্রিন্ট করা হয়। এমনি টি শার্টের দাম আছে 200 টাকা, আর প্রিন্ট করতে হচ্ছে আপনার 100 টাকা খরচা, এই আপনার 350 টাকার মতো খরচা হবে। ঠিক আছে, 50 টাকার মতো লাভ হবে। 1000 পিস বিক্রি করলে আপনার কত টাকা লাভ হয় হিসাব করেন। এরকম অনেকেই বাইরের দেশে করে, ঘরে ঘরে করে, ঘরে ঘরে বাইরের দেশে। ঠিক আছে, আমরা করি না। তো বুঝতে পারছেন? তো এই স্কিলটা এমন একটা স্কিল যে কি বলবো, আপনারা চাইলে নিজেদের ব্যবসাও তৈরি করতে পারেন। ঠিক আছে, লাস্ট যেটা আপনাদের করতে হবে, অবশ্যই ফাইবারে একটা অ্যাকাউন্ট থাকলে আপনি এরকম গ্যাংশিটের একটা গিগ খুলতে পারবেন। গ্যাংশিটের গিগ খুললে আপনার এখানে অনেক কম সংখ্যক মানুষ এই সার্ভিসটা প্রোভাইড করতেছে। আপনি চাইলে এখান থেকে ক্লায়েন্ট এমনও পাওয়া যায় যারা আপনাকে মান্থলি বেসিসে নেবে এই গ্যাংশিটের জন্য, কারণ যে ব্যবসা করে তার ডেইলি গ্যাংশিট লাগতেছে, প্রতি মাসে এই গ্যাংশিট লাগতেছে, আপনাকে মান্থলি বেসিসে নিতে পারে। হ্যাঁ, তাদের বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজে করতে হবে। ঠিক আছে, এটা আপনার ম্যান্ডেটরি যারা টি শার্ট ব্যবসা করে। তো এখানে হায়ার রেটটা বেশি হওয়ার চান্সেস, আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই। আজকে এই পর্যন্তই।